হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 27শে মের ইম্পর্টেন্ট নিউজ, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটা যেমন এসএসসি, রেলওয়েজ, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিকেপি এবং ব্যাংক ইন্স্যুরেন্স, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো অবশ্যই করে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স বা ক্লাসটিকে লাইক করে ফেলবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে কিন্তু একদমই নোট ডাউন করতে থাকো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসগুলো, গুরুত্বপূর্ণ নিউজগুলো। সকলকে বলে রাখি, আজকে কিন্তু থাকছে না তোমাদের কোনো রিভিশন পার্ট। ক্লিয়ার? একদম পুরো সকলে নিজেরা নিজেদের মতন করে রিভিশনটা করে নিও এবং তার পাশাপাশি সকলে নোট ডাউন করো। তো প্রতিদিনের মতো আজকের দিনটি আমরা স্টার্ট করলাম একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে এভরি সাকসেসফুল পারসন has a painful story. Every successful person has a painful story. Every painful story has a successful ending. So accept the pain and get ready for success. একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটেশনের মাধ্যমে আমরা আজকের এই দিনটি শুরু করলাম, আজকের এই ক্লাসটি শুরু করলাম। তো যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন তো পাবেই, তার পাশাপাশি তোমরা প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের অলরেডি গতকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে মক টেস্ট স্টার্ট হয়ে গেছে। যারা এখন মিস করে গেছো অবশ্যই করে কিন্তু মক টেস্টটিকে দিয়ে দিও। মক টেস্টটি কোথায় পাবে? মক টেস্টটি পেয়ে যাবে গতকালের বিকেল 5টার ক্লাসের একদম ডেসক্রিপশনে। এছাড়া তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে অ্যাভেলেবেল পেয়ে যাবেই। তো চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। লিংক দেওয়া রয়েছে কোথায়? লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন, যেখানে আমাদের প্রথম যে নিউজ আজকের 27শে মের ইম্পর্টেন্ট নিউজের মধ্যে একদম ফার্স্টেই থাকছে গভর্নর অফ মণিপুর। মণিপুরের যিনি গভর্নর অর্থাৎ অজয় কুমার ভাল্লা, যিনি সম্প্রতি কিন্তু ইনঅগুরেট করেছেন শিরুই লিলি ফেস্টিভ্যাল 2025। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ছি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি তোমাদের একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন নিউজে রয়েছে এই যে শিরুই লিলি ফেস্টিভ্যাল। তো এই শিরুই লিলি ফেস্টিভ্যাল আমরা কোন রাজ্যে পালন করে থাকি? এটা একটা আমাদের কিন্তু স্ট্যাটিক জিকে হয়ে গেল। কেন? তার কারণ এটা নিশ্চয়ই এই বছর থেকে শুরু হয়নি। কেন? তার কারণ এটা দেখতে পাচ্ছ যে 5ম এডিশন অর্থাৎ 5th এডিশন, রাইট? তো 5th এডিশন মানে 2020 সাল থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 2020 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে এটা আমাদের এখন একটা পুরনো নিউজ মানে হয়ে গেছে সেটা এখন স্ট্যাটিক জিকে। তো সেই রকমই কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে শিরুই লিলি ফেস্টিভ্যাল 2025 যেটা ইনঅগুরেট করেছেন মণিপুরের একজন গভর্নর অর্থাৎ অজয় কুমার ভাল্লা ইনঅগুরেট করেছেন কোথায়? শিরুই ভিলেজে অর্থাৎ উখরুল ডিস্ট্রিক্ট মণিপুর। ঠিক আছে? তো এই যে ফেস্টিভ্যালটা মূলত কিসের জন্য পালন করা হয়ে থাকে? এই ফেস্টিভ্যালটি মূলত পালন করা হয়ে থাকে টু কমেমোরেট দ্য 75th অ্যানিভার্সারি অফ দ্য ডিসকভারি অফ দ্য রেয়ার স্পিসিস অর্থাৎ শিরুই লিলি অ্যান্ড দ্য প্রমোট টু সাস্টেনেবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। তার মানে আমাদের যে সাস্টেনেবল ট্যুরিজম সেটাকে প্রমোট করার জন্য, ইকো ট্যুরিজম এবং তার পাশাপাশি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসকে আরো ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্যই কিন্তু মূলত এই ফেস্টিভ্যালটি পালন করা হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি কারোর কোনো প্রবলেম নেই, কারোর কোনো সমস্যা নেই। এই মণিপুর সম্পর্কে আমরা অনেকবার ডিসকাস করেছি। যারা মিস করে গেছো অলরেডি, আমি বিকেল 5টার ঠিক ক্লাসে মণিপুর সম্পর্কে একটা ফ্যাকচুয়াল সেশন করানো হয়ে আছে। কোথায় পেয়ে যাবে? লাইভ সেশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই করে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের একটা প্লেলিস্টও রয়েছে, সেখানে মণিপুর রিলেটেড যা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? চলো পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজ হচ্ছে কমনওয়েলথ ডে 2025। কমনওয়েলথ ডে 2025 যেটা অবজার্ভ করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় অর্থাৎ অ্যানুয়ালি মে মাসের 24 তারিখে। এটা পালন করা হয়ে থাকে কিসের জন্য? টু দ্য কমেমোরেট অফ দ্য বার্থডে অফ কুইন ভিক্টোরিয়া বর্ন অন দিস ডে ইন 1819। 1819 সালে কুইন ভিক্টোরিয়ার জন্মবার্ষিকীকে কমেমোরেট জানানোর জন্য এই কমনওয়েলথ ডেটিকে পালন করা হয়ে থাকে মে মাসের 24 তারিখে। ঠিক আছে? তাহলে এই নিউজটা আমরা অবশ্যই করে আমাদের যে
কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সেকশন হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনের যে ইম্পর্টেন্ট ডেজ, এই ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে আমরা এটাকে কি করতে পারি, কনসিডার করতেই পারি, রাইট? ভালো কথা। তো আমরা এই দেখলাম কমনওয়েলথ কমনওয়েলথ ডে। তো এই কমনওয়েলথ ডে মূলত আমাদের গ্লোবালি অবজার্ভ করা হয়ে থাকে। কমনওয়েলথ ডে মূলত অবজার্ভ করা হয়ে থাকে মার্চ মাসের দ্বিতীয় সোমবার, ঠিক আছে? মার্চ মাসের দ্বিতীয় সোমবার এটা পালন করা হয়ে থাকে, অর্থাৎ এই বছর মার্চ মাসের 10 তারিখে পালন করা হয়েছিল। Okay, in accordance with the tradition followed by the most of the 56 member countries of the Commonwealth of Nations, তার মানে এই যে Commonwealth of Nations এ মোট কতগুলি মেম্বার কান্ট্রিজ রয়েছে? মোট 56টি, 56 মেম্বার কান্ট্রিজ এর দ্বারা কিন্তু এই ট্র্যাডিশনটিকে ফলো করা হয়ে থাকে। ডান। নেক্সট প্রশ্নে আমরা নেক্সট নিউজে আমরা চলে আসছি। নেক্সট নিউজ বা তার আগে এই যেহেতু কমনওয়েলথ অফ নেশনস আমরা পেলাম, এই কমনওয়েলথ অফ নেশনস থেকে আর কি কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো দেখা যাক। প্রথমত, সেক্রেটারি জেনারেল পদে বর্তমানে কে রয়েছেন? সেক্রেটারি জেনারেল পদে বর্তমানে রয়েছেন শার্লি আয়োরকার বচওয়ানে, যিনি কিনা ঘানা থেকে বিলং করেন। ভালো কথা। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড কিংডমের লন্ডনে। লন্ডনে তার সদর দপ্তর। এস্টাবলিশড কবে হয়েছে? 1931 সালে এস্টাবলিশড হয়েছে। মেম্বার কান্ট্রিজ কতজন? অবশ্যই করে 56 জন। তাহলে আমাদের কমনওয়েলথ অফ নেশনস এর সম্পর্কে আমরা এই সমস্ত যে ফ্যাকচুয়াল ডেটা বা ফ্যাক্টস গুলো জানতে পারছি, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখানে এই যে আমাদের এস্টাবলিশমেন্ট ইয়ার বলো বা হেডকোয়ার্টার বলো, এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিকের পার্ট। নেক্সট, যদি বলা হয়ে থাকে আমাদের সেক্রেটারি জেনারেল, এটা কিন্তু একটা ডাইনামিক ইনফরমেশন, এটা চেঞ্জ হবেই, ঠিক আছে? আর ঠিক একই রকম ভাবে এই যে মেম্বার কান্ট্রিজ এখন বর্তমানে 56 রয়েছে, মানে ভবিষ্যতে যে 57 কিংবা 60 হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বাড়তেই পারে আবার কমতেও পারে। ক্লিয়ার? নেক্সট নিউজে চলে আসছি। পরবর্তী নিউজটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডে। কি ডে? দিনটা হচ্ছে আমাদের বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস, বিশ্ব বা ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে, যেটা কিনা পালন করা হয়ে থাকে মে মাসের 24 তারিখে। মে মাসের 24 তারিখে এটা পালন করা হয়ে থাকছে। এবং এই দিনটির আরো একটা কিন্তু নাম রয়েছে, এই দিনটির আরো একটা নাম রয়েছে, যার নাম হয়ে যাচ্ছে পিনেল ডে। কি ডে? পিনেল ডে। তাহলে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে বা পিনেল ডে, যেটা মে মাসের 24 তারিখে পালন করা হয়ে থাকছে, টু রেজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সিজোফ্রেনিয়া, আ সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য মিলিয়নস গ্লোবালি। মানে বুঝতে পারছো যে গ্লোবালি প্রায় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু মানে মিলিয়নস অফ পিপলস কিন্তু এই যে সিজোফ্রেনিয়া এটা একটা মূলত মেন্টাল ডিসঅর্ডার, এইতে কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে। তো এই ডিসঅর্ডারের সম্পর্কে আরো তোমাদের নলেজ বাড়ানোর জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু মূলত এই দিনটি, ঠিক আছে? তো এই বছর অর্থাৎ 2025 এর থিমটা কি ছিল? থিমটা ছিল রিথিঙ্ক দ্য লেভেল, রিক্লেম দ্য স্টোরি। রিথিঙ্ক দ্য লেভেল, রিক্লেম দ্য স্টোরি, এটাই হচ্ছে 2025 এর ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে এর গুরুত্বপূর্ণ থিম। ডান। ক্লিয়ার? নেক্সট নিউজ হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট ডে, তাহলে আন্তর্জাতিক দিবস। কি সেটা? ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ দিন কি করা হয়েছে? বাছা হয়েছে। কি দিন হিসেবে? ইন্টারন্যাশনাল ডে of the Mercure is observed annually across the globe on the 24th of May. 24শে মে দিনটিতেই আমরা আরো একটা দিন পালন করে থাকি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মার্কোর ইজ অবজার্ভড অ্যানুয়ালি। প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকছে মে মাসের 24 তারিখে। কিসের জন্য? টু রেজ দ্য গ্লোবাল অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড কনজারভেশন নিডস অফ দ্য মার্কোর অ্যান্ড আ ওয়াইল্ড গোট স্পিসিস ফাউন্ড ইন দ্য mountainous region of Central and South Asia, including the Afghanistan, India, Pakistan, Tajikistan, Turkmenistan এবং থাকছে উজবেকিস্তান। মূলত এই যে সমস্ত সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো রয়েছে, সেন্ট্রাল কান্ট্রিজ গুলো রয়েছে, সেখানে আমরা গোট বা ছাগলের এই রকমের কিন্তু একটা স্পিসিস দেখতে পাই, যেরকম তোমরা ছবিতে দেখতে পারছো। এবং এটা আমরা এই রিলেটেডই কিন্তু একটা দিন বা আন্তর্জাতিক দিবস, যেটা 24শে মে পালন করা হয়ে থাকে। ঠিক আছে? তোমরা যারা ইংলিশ ভার্সনে রয়েছো, ইংলিশ ভার্সনে দেখে নাও, বাংলা ভার্সনে চাইলে বাংলা ভার্সনে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবং
এই 24শে আমরা যদি বলে থাকি যে এই 24শে মে যে পালন করা হয়েছে, এই 24শে মে দিনটি এই বছরের জন্য নয়, এটা আমাদের সেকেন্ড টাইম, অর্থাৎ সেকেন্ড অবজারভেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মারখোর। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে এটা শুরু হয়েছিল 2024-এ, 2024-এ ফার্স্ট এডিশন হয়েছে, 2025-এ হয়েছে এটা সেকেন্ড এডিশন। আশা করি কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার। নেক্সট নিউজে চলে আসছি। নেক্সট নিউজ দেখো, নয়ডা উত্তরপ্রদেশ, নয়ডা উত্তরপ্রদেশ বেসড অ্যামিটি ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন হ্যাজ সাইন্ড আ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কার সঙ্গে? নিউ দিল্লি বেসড হকি ইন্ডিয়ার সঙ্গে। তাহলে অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন, যেটা নয়ডা ইউপি বেসড, এটি একটি মৌ স্বাক্ষর করেছে কার সঙ্গে? হকি ইন্ডিয়ার সঙ্গে, সেটা আবার দিল্লি বেসড। ভালো কথা, কিন্তু কেন স্বাক্ষর করেছে? At providing the comprehensive educational opportunities to hockey players at the international, national and state levels. ঠিক আছে, তার মানে যদি আমরা বলে থাকি যে নয়ডা ইউপি বেসড যে অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন, এটি হকি ইন্ডিয়া দিল্লি বেসড একটি মৌ স্বাক্ষর করেছে দুজনে মিলে, কিন্তু মানে কেন পালন করেছে, মানে সরি কেন মৌটি স্বাক্ষর করেছে? মৌটি স্বাক্ষর করেছে এই কারণে যে আমাদের প্রোভাইড করা হবে একটা কম্প্রিহেন্সিভ এডুকেশনাল অপরচুনিটিস টু হকি প্লেয়ার্স, হকি প্লেয়ার্সদের সমস্ত এডুকেশনাল অপরচুনিটিকে প্রোভাইড করার জন্য অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল, স্টেট লেভেল এবং থাকছে ন্যাশনাল লেভেল। ওকে, নেক্সট নিউজ। পরবর্তী নিউজে দেখতে পাচ্ছি একটা রয়েছে কি এয়ার জেট। কেন নিউজে রয়েছে দেখে নাও ভালো করে। নিউ দিল্লি বেসড Samtel আমাদের Avionics Limited has partnered with Quantum Malaysia based Aerospace Technology System Corporation Corporation SDN BHD, that is ATSC, is jointly support the Royal Malaysian Air Force fleet, especially Air Force fleet, especially the Su-30 MKM aircraft with the cutting edge other avionics system, repair and overall services and post sale support. Clear? তার মানে সম্প্রতি নিউ দিল্লি বেসড আমাদের Samtel Avionics Limited সম্প্রতি কার সঙ্গে অংশীদারিত্ব করেছে, মানে পার্টনারশিপ হয়েছে, অংশীদারিত্ব করেছে মূলত মালয়েশিয়ান বেসড একটি এরোস্পেস টেকনোলজি সিস্টেম কর্পোরেশনের সঙ্গে। এবং কেন করেছে? যাতে জয়েন্টলি সাপোর্ট করতে পারে রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সকে, রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সকে সাপোর্ট করার জন্য তারা একে অন্যের পার্টনারশিপ করেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেন্নাই তামিলনাড়ু বেসড আমাদের স্পেস স্টার্টআপ Ognikul Cosmos Private Limited had successfully fired India's first electric motor driven আমাদের semi cryogenic engine, which is set to power its upcoming Agniban launch vehicle. তার মানে তামিলনাড়ুর চেন্নাই বেসড একটি স্পেস স্টার্টআপ যার নাম হচ্ছে অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড সম্প্রতি সফলভাবে কি করেছে? ফায়ার করেছে ভারতবর্ষের প্রথম ফাস্ট ইলেকট্রিক মোটর ড্রিভেন সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন, যেটি কিনা আমাদের which is set to power its upcoming অগ্নিবাণ লঞ্চ ভেহিকল। ঠিক আছে, তাহলে আপকামিং যেটা অগ্নিবাণ লঞ্চ ভেহিকল সেটা কি? সেটা আমাদের যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এটাই, অর্থাৎ যেটা আমাদের অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড যেটা সাকসেসফুলি কি করলো? লঞ্চ করলো। Clear? And this is the first time an engine of this kind has been developed and tested in India. তার মানে ভারতে এই ধরনের ইঞ্জিন তৈরি এবং সেটাকে নিয়ে পরীক্ষা করা ইন্ডিয়ার হিস্ট্রিতে ফার্স্ট টাইম। ঠিক আছে, নেক্সট। তো এই অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড সম্পর্কে আমরা একবার দেখে নিই। বর্তমানে সিইও কে রয়েছেন? বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন আমাদের শ্রীনাথ রবিচন্দ্রন। হেডকোয়ার্টার কোথায়? তামিলনাড়ু। এস্টাবলিশ কবে হয়েছে? 2017। তাহলে আমাদের যদি বলা হয়ে থাকে রবিচন্দ্রন হয়ে যাচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে তামিলনাড়ুতে এবং তার পাশাপাশি এটা এস্টাবলিশড হয়েছে 2017-এ। ক্লিয়ার? তো এটা মূলত ডেভেলপ কে করে? এই যে আমাদের অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড এই ডেভেলপ কে করছে? এই ডেভেলপ করছে আইআইটি মাদ্রাজ চেন্নাই দ্বারা কিন্তু এটি ডেভেলপড হয়ে থাকে। নেক্সট হচ্ছে
যে আবারও চেন্নাই তামিলনাড়ু বেসড আমাদের বিবৃতি অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ VAM secured a fresh commitment of USD অর্থাৎ আমাদের $20 million in a seminar debt from the Vienna, Austria-based Development Bank of Austria for its Vibriti India Retail Asset Fund, থাকছে আমাদের bolstering the fund's capital base to USD 165 million. ঠিক আছে, তার মানে তামিলনাড়ুর চেন্নাই ভিত্তিক যে বিবৃতি অ্যাসেট ম্যানেজমেন্ট ভিয়েনা অস্ট্রিয়া ভিত্তিক ডেভেলপমেন্ট ব্যাংক অফ অস্ট্রিয়া থেকে তাদের বিবৃতি ইন্ডিয়া রিটেল অ্যাসেট ফান্ডের জন্য $20 মিলিয়ন একটি ঋণের নতুন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। $20 মিলিয়ন সিনিয়র আমাদের ঋণের একটা আমাদের নতুন প্রতিশ্রুতি কিন্তু নিশ্চিত করেছে, যার ফলে তহবিলের মূলধন ভিত্তি $165 মিলিয়ন কিন্তু উন্নীত হয়েছে। ঠিক আছে, নেক্সট নিউজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিউজের মধ্যে রয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি মানে সরকারিভাবে নোটিফাই করেছে যে দ্য ফরমেশন অফ 6 মেম্বার পেমেন্টস রেগুলেটরি বোর্ড বা পিআরবি যেখানে 6 জন পার্মানেন্ট বা 6 জন মেম্বার কিন্তু রয়েছে আন্ডার দ্য পেমেন্টস রেগুলেটরি বোর্ড রেগুলেশনস 2020-25 টু রেগুলেট অ্যান্ড সুপারভাইজ দ্য পেমেন্ট সিস্টেমস ইন ইন্ডিয়া। তার মানে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের জন্য পেমেন্ট রেগুলেটরি বোর্ড রেগুলেশন 2025 এর অধীনে 6 সদস্যের পেমেন্ট রেগুলেটরি বোর্ডের গঠনের আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে। তো দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ও আমাদের যাকে বলা হয়ে থাকছে সমস্ত ব্যাংক ব্যবস্থার যার মানে যে কিনা মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, যার পারমিশন ছাড়া কিন্তু একটা কিচ্ছু এগোয় না কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তোমরা লোগোতেই দেখতে পাচ্ছ কি রয়েছে, লোগোতেই দেখতে পাচ্ছ রয়েছে একটা বাঘ এবং সঙ্গে রয়েছে একটা পাম ট্রি। ক্লিয়ার? আগে কিন্তু বাঘ ছিল না, আগে কি ছিল? আগে ছিল সিংহ। তাহলে এই বাঘে রূপান্তরিত হওয়ার রিজনটা কি? কারণটা হচ্ছে বাঘের পপুলেশন ক্রমশ কি হয়ে যাচ্ছে, লুপ্ত হচ্ছে, অর্থাৎ ডিক্রিজ করছে। ঠিক আছে, তো সেই সম্পর্কে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই আরবিআই লোগোতে পাম ট্রির সঙ্গে সিংহের বদলে বাঘ রাখা হয়েছে। ঠিক আছে, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আমরা বলে থাকি যিনি ফার্স্ট গভর্নর, তারও আগে যদি বলি যে আরবিআই যে ফরমেশন হয়েছে সেটা কিসের দ্বারা হয়েছে। আরবিআই ফরমেশন হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1934 এন্ড সঙ্গে ছিল হিলটন ইয়াং কমিশন বা রয়্যাল কমিশনের সুপারিশের ভিত্তিতে। আলটিমেটলি 1 এপ্রিল 1935 সালে আরবিআই এস্টাবলিশড হয় এবং যার সদর দপ্তর রাখা ছিল কোথায়? কলকাতায়। 1935 থেকে 1937 অর্থাৎ এই 2 বছর স্যার অসবর্ন স্মিথ ছিলেন আমাদের ফার্স্ট আরবিআই এর গভর্নর। তো স্যার অসবর্ন স্মিথ 1937 কি করলেন? তিনি পদত্যাগ করলেন এবং দ্বিতীয় যিনি গভর্নর অর্থাৎ যার নাম হলো জেমস টেলর, তিনি 1937 এলেন এবং তার টেনিয়ার চলল 1943 সাল পর্যন্ত। এবং তার সময় আরবিআই এর যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর সেটা কলকাতা থেকে মুম্বাইতে শিফট হয় এবং তারপরেই অর্থাৎ 1943 সালে আমাদের ভারতীয় প্রথম আরবিআই গভর্নর হন যার নাম হলো সিডি দেশমুখ এবং তার সময়কাল চলল 1943 থেকে 1947 সাল পর্যন্ত। ওকে, তো এইভাবে যদি তোমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে রাখো তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আরবিআই এর জাতীয়করণ হয় ঠিক তারপরে অর্থাৎ 1949-এ। 1949-এর 1 জানুয়ারিতে আরবিআই ন্যাশনালাইজড হয় এবং তারপর থেকে বর্তমানে চলেই আসছে এখন। ঠিক আছে, তো যদি বলা হয়ে থাকে দেখবে যে তোমাদের যে 10 টাকার নোট বা 20 টাকার নোট যত টাকার নোটই হোক না কেন সেই নোটে একজনকার সিগনেচার থাকে। তিনি কার সিগনেচার? সেটা হয়ে যাচ্ছে আরবিআই এর গভর্নরের সিগনেচার। ক্লিয়ার? তো এই যে সিগনেচার যে করতে হবে সেটা কেস শুরু করেছিলেন এই সেকেন্ড গভর্নর অর্থাৎ জেমস টেলর। ঠিক আছে, তো এটা শুরু করলেন, খুব ভালো কথা, এবং এইভাবে চলতে থাকলো। ওকে, চলো পরবর্তী নিউজে চলে আসছি। কি বলা হয়েছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আবারও আরবিআই নিউজে, কিন্তু কেন?
আরবিআই সম্প্রতি একটা ডেটা রিলিজ করেছে মে মাসের 2025-এ যে আউটওয়ার্ড রেমিটেন্স আন্ডার দ্য লিবারালাইজড রেমিটেন্স স্কিম ডিক্লাইন বাই দ্য 6.84%, 6.84% ইয়ার অন ইয়ার টু ইউএসডি দ্য 29.56 বিলিয়ন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ। আর্থিক বছর 2025-24-25-এ কত ডলার হয়েছে? 29.56 বিলিয়ন ডলার and compared to the USD 31.74 in ফাইন্যান্সিয়াল ইয়ার 24 বলতে এখানে 2023-24 কথা বোঝানো হচ্ছে। 2023-24 যেটা ছিল আমাদের 31.74 বিলিয়ন ডলার, সেটা বর্তমান না, তার আগের বছর অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ কি হচ্ছে, সেটা ডিক্রিজ হয়ে গেছে কত, 29.56 বিলিয়ন। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। তাহলে তোমাদের এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ সমস্ত নিউজ। ঠিক আছে, আজকে কোনো রকমের এমসিকিউজ আমি রাখিনি, ঠিক আছে, বাট এমসিকিউজ কোথায় পাবে? ডেফিনেটলি পাবে এমসিকিউজ। কোথায় পাবে? এমসিকিউজ পাওয়ার জন্য অবশ্যই করে ভিজিট করে নিও blog.bssei.in। ঠিক আছে, এই হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে তোমরা এমসিকিউজ গুলোকে প্র্যাকটিস করে নিতে পারবে, blog.bssei.in। এই ওয়েবসাইটে অবশ্যই করে কিন্তু ভিজিট করো। এছাড়া যেখানে আমরা ডেইলি, উইকলি এবং মান্থলি 3 রকমেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এমসিকিউজ ফরম্যাটে অবশ্যই করে আপলোড করা হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, যে কোনো রকমের নলেজ রিলেটেড ফ্যাক্টস যদি জানতে চাও তাহলেও তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। ওকে, যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি জয়েন করে ফেলো, লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। এবং এখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের তো নোটিফিকেশন তো পাবেই, তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে মক টেস্টের লিংকও। তো অবশ্যই করে ভিজিট করো, আবার জয়েন করে নিও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লিয়ার? এবং যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো, তাহলে চট জলদি করে ডাউনলোড করে নিও BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।